गुड इवनिंग फ्रेंड्स जस्ट সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুভদার চেক আপটা ভালোভাবেই হয়ে গেছে, খুব সুন্দরভাবে চেক আপ হয়ে গেছে এবং ডাক্তার মানে মেডিসিন কিছু চেঞ্জ করেছে, কিছু মেডিসিন রেগুলার রেখেছে। আর অ্যান্টিবায়োটিকটা প্রায় বছর দুয়েক একটানা চলবে, একদিন পর একদিন মনে হয় এরকম করে মেডিসিনগুলো দিয়েছে। এবং ওনাকে ভ্যাকসিনেশন করতে হবে, যেমন ওনার কোভিডের মানে সরি নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে হবে, আর একটা হচ্ছে ওনার এই যে ফুসফুসটাকে যাতে একটু ঠিক করে রাখা যায় সেই কারণেও একটা ভ্যাকসিন দিতে হবে। একটা 1 বছর অন্তর অন্তর প্রতি বছরই দিতে হবে, আর একটা হচ্ছে 1 মাস পর দেওয়ার পর আবার ওনার যখন বয়স 65 হবে তখন আরেকটা। তো যাই হোক, এবার ভ্যাকসিন দেবে, মেডিসিন মানে মোটামুটি শুভদাকে যতটা আমার দ্বারা করা সম্ভব আমার মতো অবস্থায় আর ভগবানের ইচ্ছায়, ভগবানের কৃপায় আর আমার যতটুকু ক্ষমতা ততটুক আমি শুভর জন্যে প্রাণপাত করে যাব। হ্যাঁ, আমি কারণ কথা হচ্ছে না, ভালা হো বুরা হো जैसा भी हो मेरा पति मेरा देवता है। और भला है बुरा है जैसा भी है मेरा पति मेरा দেবতা সেরকমই অবস্থা। আমার দেবতাকে সেবা করতে হবে, দেবতাকে সেবা করে শুশ্রূষা করে সুস্থ করে রাখতে হবে। এবার আসি, আমার লাইভ চলাকালীন কৃষাণুর শরীর খারাপ, সেটা আমি শুনলাম কৃষ্ণার মুখে মনে হয়। আর তার আগে তো আমি তো অ্যাকচুয়ালি ফোনেই হাত দিইনি, ফোন খুলিও নি, ফোন দেখিও নি। তারপরে ফোনটা যখন আমি ফেরার পথে একটু ফোন হাত দিয়েছি, তখন কৃষাণু নিউমোলাইজিং করছে, কাকু পাশে রয়েছে, এরকম একটা ছবি ওদের দেখলাম কমিউনিটি পোস্টে। তখন আমি কাকুকে ফোন করলাম, কাকুকে ফোন করে বললো, কাকুর সঙ্গে অনেকটাই কথা হয়েছে এবং বললো সীমা এখন ভালো আছে, বাড়ি নিয়ে এসেছি। নাহলে অ্যাকচুয়ালি আমরা ফেরার পথে আমরা মানে এটা ভাবছিলাম যে বাতকুল্লা হয়ে আসব, আর বাতকুল্লার একদম রাস্তার পাশেই কিন্তু হসপিটালটা, মানে ওদের বাড়ির ভেতরে, তো ওদের বাড়িটা অনেকটা ভেতরে, কিন্তু হসপিটালটা একদম মেন রোডের কাছে। তাই আমি ভাবলাম যে যদি হসপিটালে থাকে তাহলে একেবারে কৃষাণুকে এক ঝলক দেখে আসবো, দেখে একবারে ওই পথ দিয়ে বাড়ি চলে আসবো। তাই শুভকে আমি সেটা বললাম, তো শুভ বললো হ্যাঁ ঠিক আছে। তার আগে আমি ভাবলাম আগে জিজ্ঞেস করে নিই অ্যাকচুয়ালি আছে কোথায়। তখন কাকু বললো না সীমা বাড়ি চলে এসেছি, হসপিটালের থেকে ছুটি দিয়েছে, ওটা 3বার নিউমোলাইজিং করতে বলেছে, নিউমোলাইজারটা। আর হচ্ছে ও তো দুষ্টুমি করে বেড়াচ্ছে, একটু চঞ্চল, বরফ টরফ খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তারপরে দৌড়াদৌড়ি করেছে, হাঁপিয়ে গেছে, এসিতে এসে বসেছে। বাচ্চা ছোটোবেলায় এগুলো হবে, দুরন্ত বাচ্চা। আর অবশ্যই মা ছাড়া বাচ্চা যেভাবে মানুষ হচ্ছে বরং ভালোই, এগুলো তো মায়েদের ধ্যান রাখার কথা, তাই না? দাদু ঠাম্মা তো বয়স হয়ে গেছে, আর বাবাকে নিয়ে আমার কোনো কিছু বক্তব্য নেই, কিন্তু ওই যে কথা আছে আমাদের সব কথাতেই মা, মুখেতে সবেতে আসে শুধু মা, তাই না? তো এইগুলো মায়ের টেনশন থাকে, মায়ের চিন্তা থাকে আমার বাচ্চাকে কোনটা দেবো কোনটা দেবো না, বেশি করে নজর। মায়েদের তো একটাই কাজ, ওই জন্য তো বাবা বাইরে কাজ করে এনে পয়সা অর্থ উপার্জন করে আর মা বাচ্চা সামলায়, এটাই। তো যাই হোক, যেটার মেন কথা যে কৃষাণু ভালো আছে, যাক কৃষাণু দুষ্টুমি করছে, খেলা করছে, কিন্তু নিউমোলাইজিংটা কদিন করতে হবে, 3-4 দিন পর আর একবার ডাক্তার দেখাতে হবে, তারপর ই হবে মানে মানে ওর চঞ্চল হলে কী হবে, নিঃশ্বাসে ধরো ওই সেলের সার যেটাকে বলে ওটা কষে গেছে, তাতেও ওকে কাবু করতে পারেনি, ও ছুটে বেড়াচ্ছে। ঠাকুরকে বলবো যেন এইভাবেই বাচ্চাটার এনার্জি থাকে, ওদের কৃষাণুর এনার্জি যেন এইভাবে বহাল তবিয়াতে ভগবান যেন সারা জীবন রাখে। তবে এইসব ট্রিটমেন্ট ছোটোবেলা থেকে করে রাখাই ভালো। যদি মানে এরকম ঠান্ডার ধাত থাকে, মানে সবসময় এদেরকে ট্রিটমেন্টের মধ্যে রাখা আর কিছু জিনিসকে ভীষণভাবে খেয়াল রাখা। আজকে ডাক্তার আমাকে বলছে আপনারা ফ্রিজের কোনো খাবার ওনাকে দেবেন না। তা হচ্ছে আজকে থেকে না, আমরা কোনো দিন ওনাকে ফ্রিজের কোনো খাবার দিই না। বলছি খুব ভালো করেন, খুব ভালো করেছেন। ফ্রিজের কোনো ঠান্ডা জল না, কোল্ড ড্রিঙ্কস না, কোনো ফ্রিজের ঠান্ডা খাবার না, মানে নর্মাল, ওনাকে সব নর্মাল খাবার খাওয়াতে হবে। তো এইটা দেখো আমরা অনেক আগেই আমরা দেখেছি, ওনাকে যখনই কোনো ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস বা লেবু চিপে ধরো শরবত দিলাম বা
টক দই দিয়ে ঘোল বানিয়ে দিলাম, তারপরে না উনি কাশলে ব্লিডিং বেরিয়ে আসতো। তাই তারপরে হচ্ছে শরীর খারাপ হয়ে যেত। দই দিয়ে হয়তো দই মিষ্টি কিছু খেলো, তারপরে দেখা গেল আস্তে আস্তে মানে ঠান্ডা লাগলো, তারপরে শরীর খারাপটা বাড়াবাড়ি হলো। তা আমরা যেটাই দেখেছি উনি খেলে বা ওনার শরীরের মানে গেলে তারপরে ওনার শারীরিক অবনতি, আমরা সেটাকেই লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি, একদম লিস্টের বাইরে। আমরা নিজেরাও খাবো, উনি খাবে না, আমরাও কেউ খাবো না, এরকম। তো এটা আমাদেরও ভালো, ওনারও ভালো। আমরা তাই এটা কৃষাণুকেও কিন্তু করতে হবে। ফ্রিজের কোনো ঠান্ডা জল না, কোনো শরবত না, ফুটি না, কোল্ড ড্রিঙ্কস না। হ্যাঁ, নর্মাল টেম্পারেচারে সব দাও, তবে বাচ্চাটার কিন্তু সেলেস্টার দাঁত এটা আগাগোড়া আমি দেখেছি, আগাগোড়ায় ও প্রায় সময় ঠান্ডা লেগে যায়, কারণ অতিরিক্ত ছোটে তো, কোনো সময় স্থির না তো, আর ঘামে তো, শরীরটা ঘামছে, পাখার হাওয়া যখন ঘামছে, ধরো ঘাম মুছে দিচ্ছে, নাহলে কত সময় ঘামা গায়ে দৌড়ে গিয়ে পাখার নিচে বসে পড়লো বা এসি রুমে ঢুকে পড়লো, এতে কি হয় ওই ঠান্ডাটা মানে জলটা গায়ে বসে এরকম ধরনের প্রবলেম আসে। তো যাই হোক, ও ভালো আছে, সুস্থ আছে, আর কাকুর সাথে অনেকটা কথা হয়েছে। তোমাদেরকে জানানোর কারণ হচ্ছে, এটা কন্টেন্ট নয়, মানে এবার অনেকে তোমরা ভাববা যে সীমা একটা ফোন করলো না, বাচ্চাটার খোঁজ নিল না, সীমার মনুষ্যত্ব নেই, বা সীমার ভেতরে কি বাবা সীমার শুভদাকে নিয়ে ছোটাছুটি করছে বলে কি এমনই যে বিবেকটাকেও বেঁচে খেয়ে ফেললো, এটা তো তোমরা জানতে পারবে না, তাই না? আমি ফোন টোন করেছি, কাকুর সাথে কথোপকথন হয়েছে, তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে কাকুকে আমি ফোন করেছি, কাকুর সঙ্গে ফোন করে প্রায় 8-10 মিনিটের ওপরেই কথা হয়েছে। এবং কাকুরও তো বয়স হয়েছে, কাকুর শরীরটা বললো, পিসিমা আমার শরীরটা অতটা ভালো নেই, তাহলে তুমি নিজেরও খেয়াল রেখো। আর এই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এই সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, একদম খুব অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইবার আমার আমার জীবন যুদ্ধ হচ্ছে আমার স্বামীকে নিয়ে, সত্যিকারে বলতে আর হয়তো আমার সেভাবে বাড়ির বাইরে বেরোনো হবে না, কারোর বাড়িতেও যাওয়া হবে না, কোথাওই আমার সেভাবে হয়তো আর হবে না। হ্যাঁ, একটা সময় ওর উপরে রাগ করেছি, অভিমান করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এখন মানুষটাই এমন জায়গায় আছে, কার উপরে রাগ করব। হ্যাঁ, ওর উপরে রাগ করা মানে সেই মনে হবে যেন আমার মানে ওকে মানে ওর রোগের ওপরে রাগ করেছি, বা ওর উপরে রাগ করে থাকা মানে এটা আমার লস। কারণ ওনার শরীরে একটু 19 থেকে 20 হলে তখন সম্পূর্ণটা আমার কাঁধে চলে আসে, চাপ, প্রচণ্ড চাপ, সব দিকের চাপ, অবশ্যই যাতায়াতের চাপ, একার লড়াইয়ের চাপ, আবার অর্থনৈতিকের চাপ, সব দিকের চাপ একসাথে চলে আসবে। তার থেকে বরং যতক্ষণ পারবো ততক্ষণ ওনাকে চোখে চোখে রাখবো, আর মনে করব আমার মাম্পি অর্ককে যেভাবে ছোটোবেলা থেকে বকাঝকা দিয়ে যেরকম রেখেছে এখন ওনাকে রাখতে হবে। তবে আজকে তোমাদের একটা সুখবর দিই, গাড়িতে যে 2বার রেগে গেছে, 2বার আমায় বকা দিয়েছে। চোখ গরম করেছে, মানে আমার উনি চোখ গরম করেছে, আর আমার আমার হাসি এসে গেছে, বলছে কি বাহ বাহ মেরা শের, বাহ তোমারা চোখ গোল্লা গোল্লা হো গায় মুঝকো পকাতে হো। তো যাই হোক, মানে আমি তো অতিরিক্ত বকর 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 করতে করতে আসি গায়ে, মানে সব জায়গাতে আমি ফাজলামো মারি, সব জায়গায় আমি এই যে ফাজলামো, এটা অ্যাকচুয়ালি আমি যেখানেই থাকি সেখানটায় না এত মশগুল হয়ে যায়, আমাদের আসর কোনো দিন নষ্ট হয় না, ভাঙে না। যেখানে এই নিরস কর্কশ আমার বাড়ির প্রাণীরা, আমি নিরস কর্কশ না, আমি মানে যেখানে তবে আমাকে ছেড়ে দেবে আমি সেখানেই মজা করতে ভালোবাসি। এই মজা থেকে মনে এলো 9ই আগস্ট, একদম 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন আমার কিছু ভালোবাসার মানুষরা মিট আপ রাখতে চেয়েছে। সেটা হচ্ছে নরেন্দ্রপুর, তোমার হচ্ছে ওখানে মা বিপত্তারিণীর মন্দির আছে সেখানে। তা চলো, তোমাদের মধ্যে যারা যারা আসতে পারবে, আমি এটা প্রতিদিনই প্রায় ভিডিওতে বলে দেবো। কেন দেব, সবাই তো সব ভিডিও দেখে না, হয়তো কোনো ভিডিও মিস হয়ে গেল, তারপরে ভিডিওতে পেয়ে যাবে। যারা আসবে কোনো রকমের ইয়ে নেই, তোমরা নিজেদের সমস্ত কাজ সেরে, প্রবলেম যারা হবে তারা আমাকে দূর থেকে ভালোবাসা দেবে, আশীর্বাদ করবে এবং ভিডিও কলিংয়ে থাকবে। কিন্তু যারা কাছে পিঠে, যারা বারবার অনেক দিন ধরে আমাকে সবাই রিকোয়েস্ট করেছে, সীমাদি কবে মিট আপ রাখবা, কবে মিট আপ রাখবা, কবে মিট আপ রাখবা, আমি মিট আপটা রাখতে পারিনি, বিশ্বাস করো।
তবে এবার মিট আপটা রাখবো। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল মানে আমাদের কিষাণুর বাবা থাকবে, কাকিমা থাকবে, আমি থাকবো, আমাদের একটা বেশ বড়সড় মিট আপ হবে, এটা আমার আশা ছিল। এবার এটা নিয়ে আমরা কথাও বলেছি, ওদেরও ইচ্ছা ছিল। কিন্তু যাই হোক, ঘটনাচক্রে ভাগ্যের ক্রমে এটা হয়ে উঠল না। কিন্তু আমার ছোট্ট মিট আপ, মানে যেটা হচ্ছে শুভদার সুস্বাস্থ্যের জন্যে তোমরা প্রত্যেকে মা বিপত্তারিণীর কাছে মানত করেছো এবং অনেকে অনেক জায়গায় মানত করেছো, তোমরা তোমাদের মতো অনেকে পুজোও দিয়ে এসেছো। তো সেই জায়গা থেকে মা বিপত্তারিণীর পুজোটা আমারও একটা দেওয়ার কথা, সেখানটা আমি মন্দিরে গিয়ে দিয়ে আসবো এবং তোমরাও সেখানে গিয়ে দর্শন করবে, আমার সাথে কিছুটা সময় কাটাবে। সবসময় তো ক্যামেরায় দেখো, সামনাসামনি দেখবি সীমাদি কেমন, যারা দেখেছে তারা বুঝেছে আমি কেমন, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে বলবে আমি কেমন। ভালো লাগলে আরও মজা করব, আরও দুষ্টুমি করব, আরও বদমাইশি করব, তাই না? তাই এখানে সত্যি বলছি, খুব মনের দিক থেকে শান্তি লাগছে। একটা যুদ্ধ, বিশাল বড় যুদ্ধ, একটা মোটামুটি বড় সড়ো লড়াই। এই লড়াইটা তোমাদেরকে ছাড়া কখনোই আমি করে উঠতে পারতাম না, একদম অসম্ভব ছিল তোমরা ছাড়া এই লড়াইটায় জিতে আসা। সুব্রতকে এই যুদ্ধে জয়ী করে বাড়ি ফেরানো ভীষণ কঠিন ছিল, বিশ্বাস করো। মানে আমি তোমাদেরকে যদি বলে না মহাবীরের মতো, যদি আমি তোমাদেরকে এই বুকটা চিরে দেখাতে পারতাম, এরকম করে অন্তরটা চিরে যদি দেখাতে পারতাম যে আমি কি পরিস্থিতিতে ছিলাম, আমি কি প্রবলেমে ছিলাম, সত্যি বলছি আমি তোমাদের দেখাতাম। আর সুব্রতর জন্যে আমাকে সত্যি, তখন আমার তো ব্রেন ব্লক হয়ে যায়, ওর জন্যে আমাকে যত রকমের যা যা করার দরকার পড়ে আমি সব করতে রাজি, সব, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি কাজ, যেটায় ও সুস্থ হবে, ও ভালো থাকবে, ওকে আমি সুস্থ করে বাড়ি আনতে পারবো, তার জন্য যদি কারোর পাও ধরতে হয়, কারোর পা ধোয়া আমাকে যদি জল খেতে বলে, আমি সেটাও খেয়ে নিতে পারবো। কারণ আমার সে সময় একটাই লক্ষ্য থাকে, সুব্রতকে কী করে আমি সুস্থ করব। এটা যতক্ষণ পারবো ততক্ষণ করে যাব, যতক্ষণ পারবো। আর এইটার জন্য তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, ভগবানের মানে সত্যি বলছি সুব্রতর ওপরে সুদৃষ্টি থাকা খুবই জরুরি। আমি মানে ডাক্তার ওর রিপোর্টগুলো দেখে না আর ওর দিকে তাকায় আর অবাক হয়ে যায়, বিশ্বাস করো। যখনই ওর তো সেই বুকের সমস্ত ছবি হয়েছে, মানে বুকের এগুলো ছোটো ছোটো করে সমস্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ফুসফুসের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ছবি করা আছে, এন্ডোস্কোপি করেছে, ওই যে ভেতরে ক্যামেরা ঢুকিয়ে সেগুলো সমস্ত রিপোর্টগুলো যখনই দেখে না শুধু ওর দিকে অবাক দৃশ্যে তাকায়, অবাক দৃশ্যে, যে মানুষটাকে মানে এখনও ঠিক করে ধরে রাখতে পেরেছে না, এরকমভাবে যে ডাক্তার দেখে, যেখানে দেখে, মানে যারা দেখে তারাই শুধু ওকে অবাক দৃশ্য হয়ে তাকায়। তবে এইসব রুগীদের সত্যি বলছি কষ্ট খুব থাকে। হ্যাঁ, আমাকে কিছু জিনিস করতে হবে, আমার ভালোবাসার মানুষরা আমাকে ফোন করে করে বলছে সীমাদি অক্সিজেন না আর একটা কী যেন, যাই হোক আমি সেগুলো তোমাদের এখানে বলে, মানে আমি নামগুলো বলতে পারবো না, কিন্তু তারা বলছে এবং আমাকে বাড়িতে ভাড়া হলেও ভাড়া করতে হবে, নাহলে এখন ভাড়া করে নিলে মাসে 3-3.5 হাজার টাকা করে লাগবে। ওটা যেমন অক্সিজেন নাকে নেয়, ওটা অক্সিজেনের মতনই আরেকটা অন্য কিছু এরকম। তা যাই হোক, ওইগুলো আমাকে একটা ব্যবস্থা করতে হবে, ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। এখন আমার অনেক কাজ আছে, বিশ্বাস করো, অনেক চাপ, অনেক কাজ। এখন আমাকে মাথায় রাখতে হবে আমার বাড়িতে একটা অসুস্থ বাচ্চা, মানে শুভকে বাচ্চার মতনই বকা দিয়ে আদর করে ভালোবেসে ওকে আমাকে নজরে নজরে রাখতে হবে। তার ভেতরে তো উনি তো বিজনেস করতে ভালোবাসে, বিজনেসম্যান। হ্যাঁ, চা হয়ে গেছে। এটা চলে গেল সুব্রতর ব্যাপার, কিষাণুর ব্যাপার, দুটো ব্যাপার চলে গেছে, ঠিক আছে। এবার আসি ছোট্ট করে একটু কন্টেন্টের ব্যাপার। অবশ্যই কন্টেন্ট আমার হচ্ছে বুইন, মানে আমাদের বর বেচুনি। এখানে একজনা কমেন্ট লিখেছে তুমিও কিন্তু তোমার বর বেচেছ। না 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 না, भला हो बुरा हो जैसा भी हो, এই যে এই যে বরকে আমি বেচিনি, না না না, বরের নাকে নাক ঠেকিয়ে চুমাচামি খেয়ে কোনো ভিডিওও দিইনি। আবার বর আমাকে
এমন গালাগালি দিয়েছে যে আমি বাড়ি ছেড়ে অন্য ফ্ল্যাট বাড়ি নিয়ে চলে গেছি। বর, শ্বশুর, শাশুড়ি, টুকটাক, ঝুকঝাক, না এইসব কীর্তন করিনি। তার জন্যই তো লোকে প্রশ্ন তুলেছিল যে শ্বশুরবাড়ির এত প্রশংসা, শ্বশুরবাড়ির এত প্রশংসা, শুভদার এইরকম ভয়ঙ্কর টাইমে শ্বশুরবাড়ির লোক কই? দেখো শ্বশুরবাড়ির লোকের তো নিন্দা, তারা তো আমার সাথে কিছু করেনি, আমি নিন্দা করতে পারিনি। এখানে আরও একজন বলেছিল, তুমিই বলেছিলে যে যখন প্রথমবার ভর্তি হয়েছিল কেউ হেল্প করেনি। করেনি তো, শুভর ক্ষেত্রে করেনি বা শুভর জন্যে। না হলে বিয়ে করে যাওয়ার পর কোনো শ্বশুরবাড়িতে কেউ ব্যাকা করে কথা বলা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অভক্তি অশ্রদ্ধা করা, মানে গায়ে গা বাঁধিয়ে শাশুড়ি বা ননদরা ঝগড়া করা, না করেনি তো। আমাকে তো তারা মাথায় করে রেখেছে। আমি তো বরং তো শ্বশুরবাড়ি থেকে যখন আসতাম কান্নাকাটি গড়াগড়ি পড়তো, যেন মনে হচ্ছে কি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি। এতটাই ভালোবাসা ছিল, এতটা। তো যাই হোক, শ্বশুরবাড়ি নিন্দা করিনি, না শ্বশুরবাড়িকে বেঁচেছি না বরকে বেঁচেছি। আমি যদি ওয়াইটিতে আমার বরকে বেচতাম, সব থেকে বেশি মানে বড় মাপের ব্লগার আমি হতাম, একদম বড় মাপের ব্লগার। অনেক জিনিস আছে আমি কিন্তু ওপেন করি না, অনেক কিছু আছে আমার ফ্যামিলির। আমি ভিডিও করতে বসবো আর ডিস্টার্ব করতে মাম্পি বা শুভ রেডি থাকবে না তা নয়, ওদের যত ক্যাচার ম্যাচার এখন নিচেই। যাই হোক, চা দিয়েছে আমাকে, এই যে আমাদের গুড ইভিনিং চায়ের সাথে আমাকে একটু চা দিল। তাই এখন সত্যিকার বলতে আমি আমার ফ্যামিলির কিচ্ছা কোনোটা বেচেই নি। ওর টুকটাক থেকে শুরু করে ওর বাথরুমে পড়ে গিয়ে মাথা, জানো তো সবার ভিডিও থেকে না অনেক কিছু জানা যায়, আমরা কিন্তু অনেক কিছু মনে রাখি না। যে দীপ্তির ভিডিও থেকে বাথরুমে পড়ে গিয়ে ওর যে মাথা ফেটে গেছিলো, তখন ওর চিৎকার করে কান্নাকাটি করাতে ওর শ্বশুর শাশুড়িকেও নেমে আসেনি। আর আজকে দেখো শ্বশুর শাশুড়ির প্রতি কত ভালোবাসার টান। মশারি ভাঁজ করার সময় শাশুড়ির কথা মনে পড়ছে, আমার বুইনের মানে বরবিচুনের, আমার বুইনের কত না কথা মনে পড়ছে, তাই না? এই কত কথা মনে পড়লেই তখন ওরও পুরনো কিছু কথা মনে পড়ে যায়। একদম মনে পড়ে রুবি রায়, মনে পড়ে বহিন, মনে পড়ে। সত্যিকারে বলতে আমি সঞ্জয়ের নাম ততক্ষণই নেব যতক্ষণ দেখব ও আমাকে সম্মান দিয়ে কথা বলছে। অবশ্যই তাই, ও যতক্ষণ আমাকে সম্মান দিয়ে কথা বলবে আমি ওর নাম নিয়েই কথা বলবো। ও যদি কোনো সময় আমাকে নিয়ে নোংরা বা বাজে কথা বলেছে, তখন অবশ্যই আমি ওর নামটা আর নিতে পারবো না। এটা জাস্ট সঞ্জয় কথাটার, সঞ্জয় বা সঞ্জু বলেই ডাকবো। সঞ্জু, আমার ছোটো ননদের নামও সঞ্জু, তা সঞ্জু বলে ডাকবো, সঞ্জয় বা সঞ্জু বলে ডাকবো। হ্যাঁ সঞ্জয়, তা এরকম বলেই ডাকবো। তুমি দুষ্টুমি না করলে, তুমি বদমাইশি না করলে আমার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার চ্যানেলটা দেখো খুলে, তুমি আমাকে নিয়ে কতগুলো ভিডিও করেছো আর আমি তোমাকে অ্যান্সার ব্যাক কতগুলোই করেছি, তাই না? হ্যাঁ, যখন লড়াই বেঁধেছে তখন। তবে একটা জিনিসও ঠিক, এটা কিন্তু তোমায় মানতেই হবে, শুরুতে আমি কিন্তু তোমার সাথে সম্পূর্ণটা মজা করে যাচ্ছিলাম, আড্ডা মারছিলাম, কিন্তু সিরিয়াসলি নিতে পারছিল না এই বরবেচুনি। ওরে বাবা, বরবেচুনি একবারে আমার ছেলেকে নিয়ে সেই সময় একবারে নোংরা থেকে নোংরা ভিডিও করতেছিল। মানে আমাদের যে এই যে ওর আর আমার আর ওর মধ্যে রাখতে দেয়নি এই বরবেচুনি। ওখানে কিন্তু গোটা ওয়াইটির লোককে বারণ করে দেওয়া হয়েছিল। আমার আর সঞ্জুর ভেতরে যা ঝামেলা হবে, মানে ধরে নাও এই সঞ্জুর মানে হার্টের সাথে আমার আর ওর যে ঝগড়াটা হবে, তার ভেতরে কেউ আসবে না, মানে কেউ না, ওরটা আর আমারটা আমরা দুজনা মিটাবো। কিন্তু না, ওই বরবেচনির তো কন্টেন্টের দরকার। ও এতটাই স্বার্থপর, আর এতটাই ও লোভী। ও কন্টেন্ট করার জন্য দেখেছো তো, ওর মাকে অবধি খামাচু করে দিয়েছে। প্রয়োজনে ও লোকের পায়ে ধরে, প্রয়োজনে ও লোকের মাথায় উঠে নাচে। মন্দিরার মাকে, মন্দিরার মেয়েটাকেও আগামী দিনে কি হতে চলেছে সেগুলো সব বর্ণনাও করে দিয়েছিল। আবার দরকার পড়াতে ওদের বাড়ি গিয়ে মাংসর ঝোল ভাতও খেয়ে এসেছে। খাওয়ার পরেও যে ঘরটা ম্যাক্সিমাম মন্দিরা খেতে টেতে দেয়, যে ঘরে এসি আছে সেই ঘরে, অতক্ষণ থাকার পরে ওর এসি কোম্পানি দেখতে পাইনি। ফোন করে এদিকে কিন্তু গোটা ওয়াইটির লোক জানে এদের কথা নেই, কারণ এরা ক্যামেরায় একে অপরকে অ্যান্সার দিচ্ছে। জয়ীকে নিয়ে যে কান্নাকাটি প্র্যাঙ্ক ভিডিওটা হয়েছে, সেটা নিয়ে এইদিকে কন্টেন্ট করে, কান্নাকাটি করে, কমিউনিটি পোস্ট দিয়ে
ভিডিও করেছে। আবার এও আবার ওইদিকে বলছে তোমার যখন অতই ভালোবাসা, অতই যখন দরদ ছিল, তাহলে তুমি ফোন করে বলতে, ভিডিও করার কি দরকার ছিল? এদের এদের এই নকশার ভালোবাসার নকশার ঝগড়া, আবার নকশা করে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ, এগুলো তোমরা কখনোই সিরিয়াসলি নিও না এদেরটা। কেন বলছি? এদের তিনজনের ভেতরে লজ্জা, শরম আর হায়া কোনোটাই নেই, একদমই নেই। অনুপমের বাবা কিস্তি দেয় মানে প্রতি সপ্তাহে ৫,০০০ করে, মাসে ২০,০০০। বেচা কেনা, দোকানের বেচা কেনা যখন ছিল ওরা করে দিতে পারছিল, এখন তো বইয়ের জন্য আর দোকানে যাচ্ছে না, তাহলে বাবা কী করে দেবে? বাবা লোন দিতে পারছে না, ছেলে এইদিকে বাবার ফোন তুলছে না। ভাবতে পারছো? বাবা লোন দিতে পারছে না, বাবা ফোন করছে ছেলেকে, ছেলে এদিকে ফোন তুলছে না, অথচ লোকের বাড়ি যাচ্ছে ফোন রেকর্ড অন করে। তারা সেখানে কি বিশ্বাস করে, দেখো তুমি আমার বাড়িতে ঢুকছো তো বিশ্বাস করি বলে তো তোমাকে আমার বাড়ি ঢুকতে দিচ্ছি, বিশ্বাস করে তুমি ঢুকেছো, তুমি আমার সঙ্গে ইনিয়ে বিনিয়ে গল্প করছো, অথচ পকেটের মধ্যে ফোন রেখে তুমি সমস্ত কথা রেকর্ড করে নিয়ে গিয়ে বাইরে পাবলিক করে দিচ্ছ। বিশ্বাস। তেমনি মন্দিরাও আরেকজনকে বিশ্বাস করেছিল, আমাদের বরবেচুনিকে বিশ্বাস করে, ওর ভালোবাসা মানে প্রেমিকের সাথে যখন ছিল, দেখো ওর প্রেমিককে সবাই মেনে নিয়েছে, কারণ গোটা ওয়াইটিতে ওই বিরল সবার সামনে সচক্ষে দেখিয়ে দিয়েছে প্রেম কী করে করতে হয়। প্রেম কাহারে কয় কেউ কি তা জানে, কখনো ছবি এঁকে, কখনো কাছে ডেকে, কখনো কখনো আনমনে। সুমনা এখানে বলবে গানটার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিল সীমাদি, একদমই তাই। তো এটা মন্দিরা দেখিয়ে দিয়েছে প্রেম কারে কয় কেউ কি তা জানে, কেউ জানে না। আর সেই প্রেম ভালোবাসা করে ভিডিও কল করেছে বরবেচুনিকে ভিডিও কল করে দেখাচ্ছিল, দেখো আমার এটা একটা ভেতরে না মানে উলুক পুলুক ব্যাপার, মানে কতক্ষণে কাকে দেখাবে, কতক্ষণে কাকে জানাবে, এই দেখাতে জানাতে খুব ভালোবাসা, কিন্তু এই বিষয়টা বেশ ওই জানিয়ে ওইটা স্ক্রিনশট মেরে রেখেছে। বা তখনকার ধরো মনের দুঃখে, জানো সোনাদীপ ভাই, দুপুরবেলায় রাহুল এসে আমার হুল ফুটিয়ে গেল, সেই বিছানার চাদর আমি চেঞ্জ করিনি, সেই বিছানার চাদর আর সেই আমি আবার ওর ওপরে আমাকে রাতের বেলায় আমার শীতের সিঁদুরও হুল ফুটালো। ভাবতে পারছো? তার মানে আমি কীভাবে দুজনকেই ভালোবাসি, সেইগুলো অবধি মার্কেটে বেচেছে। তার মানে বিশ্বাস যোগ্যতা কার আছে বলো? এখানে আছে তোমার হচ্ছে মারিয়ার হাজব্যান্ডের, বা মারিয়া তো ভীষণ ধূর্ত, আমি বহু আগে বলেছি। মারিয়ার চাউনিটা শুধু দেখবে, মানুষেরা চোখ, এই যে চোখে কিন্তু কথা বলে। মারিয়ার চাউনি, মন্দিরার বাড়িতে যখন সোমনাথ, মন্দিরা আর মারিয়া থাকে না, আসতো, মারিয়া বেড়াতে আসতো, মন্দিরা সোমনাথ যখন থাকতো, মন্দিরা ক্যামেরাটা যখন অন করতো, মারিয়ার চাউনিটা ছিল, ও একবার সোমনাথকে দেখতো, একবার মন্দিরাকে দেখতো, এবার সোমনাথকে দেখতো, মানে ওদের গতিবিধির দিকে এত দ্রুত মনি চমে করে গড়ে। তখন আমি দেখেছি, আমি বারবার বলেছি ভীষণ চালাক। আর যখন ওর ফ্যামিলি মানে মারিয়ার মা মন্দিরার এই রকম নোংরা কাজে, ধরো কোনো প্রেমিককে নিয়ে, প্রেমিকের জন্য কোনো বউ তার সংসার ত্যাগ করে দিচ্ছে, বাচ্চা নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে তাকে আশ্রয় দেয়া মানেই প্রশ্রয় দেয়া, প্রশ্রয় দেয়া, যে তুমি আমার বাড়িতে চলে আসো, তুমি এখানে থাকো। আর যেখানে ডিভোর্স ফাইল করে দিয়েছে, ডিভোর্স হয়ে যাবে, দেখাচ্ছিল তো উকিলের কাছে গেছে, ডিভোর্স দিয়ে দেবে, যেখানে ওর বাবার কাছে থাকেনি, মানে রানাঘাটি থাকতে পারছে না, স্বামী মুখোমুখি হতে পারছে না, এদিকে রাহুলও জ্বালিয়ে গেছে, এদিকে স্বামীও জ্বালিয়ে গেছে। ও দেখালো দুজনকেই ছেড়ে ও দূরে চলে গেল, কিন্তু সেখানে রাহুল যাওয়া আসা করছিল, সেটাও প্রমাণ করে দিয়েছে। আর এইরকম প্রেমিক আসছে কারোর বাড়িতে, একটা ফ্যামিলি বাড়িতে, যেখানে প্রেমিক আসছে মা বাবার সামনে, একটা আইবুড়ো মেয়ে থাকাকালীন, যেখানে মেয়ের বিয়ে হয়নি, আইবুড়ো মেয়ে থাকাকালীন কোনো বউয়ের কাছে তার একটা প্রেমিক আসছে, দেখা করছে, মানে এইগুলোকে প্রশ্রয় দেয়া, নোংরাটাকে হতে দেওয়ার প্রশ্রয় দেয়া, এই পরিস্থিতিটাকে একটা সুষ্ঠু পরিবার কখনোই মেনে নেয় না, মেনে নেয় না, কখনোই মেনে নেয় না। আর যারা মেনে নেয় তাদের সত্যিকারে বলছি কোথাও না কোথাও গোড়ায় গণ্ডগোল থাকে, একদম। যেটা মারিয়ান নিজে যেচে বলেছে,
কোনো অসুবিধা নেই, তুমি ওকে আসতে দাও, কারণ ওরা ভাইরাল। এটাও আমরা দেখেছি, মন্দিরা ওর স্বামীর সাথে দীঘায় টাইম কাটাতে গেছে, বাচ্চাটাকে ওদের বাড়ি রেখে গেছে, সেই মা মেয়ে ওকে ক্যামেরায় আনার জন্যে খাইয়ে দেওয়া, হাগিয়ে দেওয়া, চুচু করে দেওয়া, সেই কী অবস্থা, যাই করছে সেটাই ক্যামেরার সামনে, যাই করছে মানে মা মেয়ে পাগলের মতন হয়ে গিয়ে ওকে ক্যামেরায় বিক্রি করছে, সেটাও আমরা নিজের চোখে দেখেছি। তাই এরা যে কতটা চালাক, কতটা ধূর্ত, আর কতটা মানে ছলচাতুরিবাজ, ওয়াইটিবাসীর কাছে সব পরিষ্কার, কিন্তু সুন্দরভাবে পরিষ্কার, সুন্দর। বরবিচুনি হচ্ছে মন্দিরা আর ওইদিকে মারু, এই তিনজনের প্রায় একই সমান, প্রায় তিনটে একই সমান। কিন্তু মন্দিরের ভেতরে একটা জিনিস আছে, ও যেটা করে তো করে, হ্যাঁ করেছি তো করেছি, না ওর ভেতরে এই বরবেচনির মতো সতী সতী পানা নেই। মানে সতীও সাজবো, আবার অসতী কাজও করব, আবার সতীও সাজবো, আবার অসতীগিরিও দেখাবো। আমি আমার প্যান্টি দেখাবো, অন্য লোকের প্যান্টি দেখলে দোষ। আমি আমার পিরিয়ডের গল্প করব, অন্য লোক যদি বলে ফেলে, অন্য লোকের প্যাডের প্যাকেট যদি টেবিলেও থাকে তাতে নিয়েও দোষ। আমি হচ্ছে ওই মাছ ভাজা তেল দিয়ে ভাত খাবো, আর অন্য মানুষ রান্না না করে যদি একটু শুকনো মেটে স্টমাক কষা দিয়ে ভাত মেখে খায় তাতে দোষ। এটা মন্দিরের ভেতরে নেই। মন্দিরের যেমন তো তেমন। মন্দিরে আমি প্রেম করছি, তোমরা দেখতে চাও তো দেখো, নাহলে দেখো না। হ্যাঁ আমি আমার স্বামীর সেবা করছি, তোমরা দেখতে চাও তো দেখো, নাহলে দেখো না। হ্যাঁ আমি আমার মেয়েকে ফোন দিয়েছি, তোমরা দেখতে চাও তো দেখো, নাহলে দেখো না। হ্যাঁ আমি আমার মেয়ের কাছ থেকে ফোন কেড়ে নিয়েছি, তোমরা দেখতে চাও তো দেখো, তো দেখো না। হ্যাঁ আমি আমার ঠাকুরকে বারান্দায় রেখেছি, যেখান দিয়ে আমি হেঁটে যাব, হেঁটে আসবো, আমার পায়ের ধুলো থেকে শুরু করে, আমার নুপুরের আওয়াজ থেকে শুরু করে, আমার নোংরা পিরিয়ডের সময়, অবশ্যই এটা আমরা ছোটোবেলা থেকে এটা খারাপই শুনে এসেছি, একদম এটা আমরা শুনে এসেছি। না এই সময় 4টে দিন মেয়েদেরকে একেবারে আলাদাভাবে ইয়ে। আমার শ্বশুরবাড়িতে তো আরও কঠিন নিয়ম ছিল, বিয়ের পর যেগুলো আমি করেছি সেই জায়গায়। হ্যাঁ আমি এই শরীর নিয়ে, বাসি নাইটি নিয়ে ঠাকুরের সামনে দিয়ে যাবো আসবো, তো যাবো আসবো। আমার ঠাকুর, আমার ঘর, আমার বারান্দা আমি রেখেছি। আমি তোমাদের নিয়ম থাকলে তোমরা করো, আমি তো তোমাদের বাড়ি গিয়ে নাক গলাচ্ছি না, তুমি আমাদেরকে কেন তো ইয়ে করবা। আমি একটা ভিডিও করেছি, আমার জীবনযাত্রা দেখাচ্ছি, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে সরে যাও, দেখো না। ওর ঝাকাস কথা, ঝাকাস ওর চাল চলন। তারপরে যার পছন্দ হবে তারা দেখে, যাদের পছন্দ হয় না তারা দেখে না। দেখো একটা সময় তো মন্দিরের ভিডিও ছাড়ার সাথে সাথে মোটামুটি 80, 90, 1 লাখ, 1 লাখ 20, 25, 30 ভিউ হতো। ধীরে 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 মার্জিনটা কমছে, কারণ এই বেয়ারাপানা। ও ও যেটা করবে ওটা, আমি এরকম তো এরকম, আমি তো ভাবছিলাম এরকম করবো, ও মা তাই নাকি, তোমরা এটা মানো, আমি এরকম মানি না, এরকম। তবু মন্দিরের ভিডিও কিন্তু মানুষ দেখে দেখে। তো সেই জায়গায় কিন্তু বরবেচুনি নিজে একটু সতী সতী ভাব দেখায়, আবার নিজেও কাজগুলো করে অসতী। অন্য কেউ তার বরকে চুমু খেলেও খুব গায়ে লাগে, ই বাবা সোশ্যাল প্ল্যাটফর্মে স্বামী স্ত্রী কীরকম নোংরামি করছে, এতে আর 5টা বাচ্চা খারাপ হচ্ছে, কিন্তু ওর বরকে দিয়েও কপালে চুমু খাওয়াচ্ছে, তাতে কিছু না, তাতে সমাজের কোনো খারাপ বার্তা যাচ্ছে না। তো এরকম। তো এটা আমি মানে একটা কথা বলতে গেলে দেখবা সূত্র ধরে ধরে অনেক কথা চলে আসে, তো সেই কারণে বললাম। আর আমি তো সত্যিকার বলতে বরবেচনি আর ওই বাকি 2 বোনকে নিয়ে সেভাবে ভিডিও করিনি আমি সেভাবে ভিডিও। দেখো আমার গোটা ওয়াইটির লোক জানে আমার হাজব্যান্ডকে, গোটা ওয়াইটির লোক জানে। একটা গাড়ি যখন কেউ চালিয়ে নিয়ে গেছে আমাকে, সেই গাড়িটা চার্জে, কারণ আমাকে তো সোমনাথ নিতে এসেছে, একদম গাড়ির কাছে নিতে এসেছে। তাই সেই গাড়ির চালক দেখেছে যে আমি বললাম ওকে আলাদা জায়গায় বসতে দাও, তো ওরা একই ঘরের ভিতরে একটা চেয়ারে বসতে দিল। তো ওর মতো চেয়ারে বসেছিল, আমি মন্দিরের সাথে খাটে বসে গল্প করেছি, ভিডিওটা তোমরা দেখেছো। গল্প টল্প করে কথা বলে যখন বেরিয়ে আসার কথা বেরিয়ে এসেছি গাড়িতেই, 4 চাকাতেই। এখানটা সারা দুনিয়ার লোক যখন দেখছে আমার বর কোনটা, সেখানে আমার ড্রাইভারকে এটা বলার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? কিন্তু ওই যে এরা মহান, এরা ভুলে যায় আসল ব্যাপার কি, এত কন্টেন্ট তো ওদের মাথায় প্রচুর চাপ থাকে, এত প্রমোশন ভিডিও, এত কন্টেন্ট, তাই আমার বরকেও দেখতে ভুলে গেছে, আর ওর ভিতরে আমি কি বলেছি ড্রাইভারকে ওটাও ওরা মনে রাখতে ভুলে গেছে। এরকম হয়। আর এটা নিয়ে তোমরা দেখেছো, এটা আবার ও আবার ছবি দেখিয়ে প্রমাণ করেছে এটা 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 কোনটা,
তো দেখো ভাই, একটা কথা বলি, নোংরা জল সবসময় দেখবেন নোংরা জায়গাতে গিয়েই মেশে। এইসব মানুষদের সাথে আমরা চলতে পারবো না, না। কারণ এদের আজকে এদের এই চুলাচুলি মারামারি কুতাকুতি দেখবা, কালকে আবার দেখবা কষা মাংসর ঝোল ভাত খাচ্ছে, আবার এই টোন টিটকিরি কাটছে। যারা আবার এদেরকে নিয়ে কথা বলবে, নেগেটিভ ভিডিও করবে বা ওদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে নিয়ে আবার টোন টিটকিরি কাটবে। কিরে দিদি, এই সোনাদীপ ভাই দেখেছিস, আয় বোন আয়, জড়িয়ে ধরি। আবার এই সোনাদীপ ভাই বলবে, আয় মারু, তুই তো আমার মুখে লাথি মেরেছিলি, তোর বিয়েতে তো নেমন্তন্ন করে খাওয়াসনি, আয় বোন আমার বুকে আয়, একটু জড়িয়ে ধরি, দুই বোনকে তোরা আয়, দুই বুকে জড়িয়ে ধরি। এরা এগুলোও করতে পারে, এরা পারে না এমন কোনো কাজ নেই। তাই এরা কন্টেন্ট মানে রোজগার, এই উপার্জন করার জন্য এরা নিজেদেরকে যতটা নিচে নামানোর দরকার এরা নামাতে পারে। আবার যখনই নিজেদেরকে আবার ঝগড়ার মোটিভ, কারণ মানুষ ঝগড়া দেখতে ভালোবাসে, এটা ভালোবাসে। আবার যখন মনে হবে দুজনে আবার তিনজনে মিলে চুলোচুলি করবো, আবার চুলোচুলিও করতে পারে। সব পারে না, এরা পৃথিবীতে পারে না এমন কোনো কাজ নেই। এরা সতীও সাজতে পারে, এরা সতী হয়ে তুলসী তলায় বাতিও দিতে পারে, এরা আবার পাবে গিয়ে একবারে বিকিনি পরে সেই সেই নাচ নাচতেও পারে, সব পারে। সেই জায়গায় অবশ্যই আজকে বরবেচুনি বলেছে, আজকে না কবে বলেছে, যাই হোক আমি শোন বুইন, তোর ভিডিও সত্যি বলছি দেখার সময় পাইনি। কারণ একটা জিনিসই জানিস, দেখছিসই তো আমি কীভাবে ছোটোছুটি করছি, তাই না? আমার বুইন রে বরবেচুনি। যাই হোক, আমি সত্যিকারের মতো বলছি, মর্কট সঞ্জু না থাকলে তোর অস্তিত্ব সত্যিই থাকতো না, এটা তুই মানিস। এই যে অনেক মানুষ বারবার বলে না, সন্দীপদের বাড়ি যদি আমি না যেতাম তাহলে সন্দীপ আজকে এই জায়গায় আসতে পারতো না, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। বাস্তব সত্যি কথা। ওদের চোখে মুখে এমন একটা ভয় ছিল, ওদের চোখে মুখে, কারণ ওরা এই ভিউয়ার্সটা কী ভাবছে, কী চিন্তা করছে, বা এই ক্রিয়েটার্সরা তো সব ওর এগেনস্টে ছিল, তাই না? যতক্ষণ না টিপি না বেরিয়েছে সব এগেনস্টে ছিল। আমি যতক্ষণ না ওদের বাড়ি পৌঁছেছি ততক্ষণ কিন্তু সব এগেনস্টে। একটা বইয়ের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে, একটা বইয়ের ফেসবুক আইডি, ইনস্টা আইডি তার হাজব্যান্ডের হাতে, এবং ফোনটা কেড়ে নিয়েছে। তারপরে একটা বউকে বাপের বাড়ি যেতে গেলে শ্বশুর শাশুড়ি এইরকম পারমিশন বা এরকম হাতে পায়ে ধরতে হয়। একটা বউয়ের খাওয়া নিয়ে ওরা নাকি বউ যেটা পছন্দ করে সেরকম রান্না হয় না, সেগুলো নাকি ওরা ব্লগিংয়ে দেখিয়েছে। তাছাড়াও যে লাখ লাখ টাকা উপার্জন করে তার নিজস্ব পার্সোনাল কোনো অ্যাকাউন্টে মোটা অঙ্কের কোনো টাকা নেই, বা ওর কাছে হাত খরচ একবার যেরকম মন চায় সেরকমভাবে হাত খরচের টাকা নেই। এইসব কথাগুলো মার্কেটে উঠে এসেছিলো, এবং ও ভাঁড় ভেঙে ওর স্বামীর হাতে বাড়ি করার আগে 1,00,000 কত হাজার টাকা তুলে দিয়েছে, যেটা ওর স্বামী বাড়ির কাজে লাগিয়েছে। এই ভিডিওগুলো ওদের আছে। এগুলো দেখার পরে প্রত্যেকটা মানুষ কেউ এই ফ্যামিলিটার হয়ে বলছিল না, যা বলছিল সব ওই বউটা, কারণ বউটাই তো মেন নায়িকার লিডে ছিল। আর বউটাকে তো ওরা মহান সাজিয়ে রেখেছে, মানে মানে ক্যামেরা ফেস মানে ফ্রন্টে রেখেছে ওকে, ফ্রন্টে যে থাকে সে তো নায়িকা হয়েই থাকে, তাই না? সেই জায়গা থেকে টেনে এদেরকে প্রত্যেকটা মানুষের কাছে আনার, ওদেরকে মনোবল বাড়ানো। মনোবল একটা আলাদা জিনিস হয়। তোকে বারবার না এই সঞ্জু মনোবল বাড়িয়েছে, আপনি আপনার মতো ভিডিও করে যান, দেখি না আপনাকে কে কী করতে পারে, আমরা তো আছি, আরে আমরা খেলে নেব, লড়ে নেব। এই অনেস্ট গ্রুপটা কিন্তু কম বড় ছিল না, ভুলে যাস না, কম বড় ছিল না। এবং তোকে কাউকে নিয়ে ভিডিও করতে হতো না, তুই তোর খেয়ালে ভিডিও করে যেতিস, আর তোকে বাঁচানোর জন্য নিচের মানুষরা সবাই লড়ে যেত, সারাক্ষণ লড়তো। ভুলে যাস না বোন, ভুলিস না। তুই ক্রিয়েটিভিটি তো আছে তোর বলার, তোর মানুষকে নিচে টেনে নামানোর দম আছে। তুই এই মন্দিরাকে কি বলিসনি, তুই একটা বল, মন্দিরাকে তুই কী বলিসনি, এই টেপিকে কী বলিসনি, তুই বল। তোর মানুষকে টেনে নামান, আমাকে, আমার মেয়েকে, আমার ছেলেকে, রিম্পাকে, রিম্পার বাবা মাকে, তুই বল কী বলিসনি। এই সঞ্জুর ওয়াইফকে, ছেলেকে কী বলিসনি। এর সঙ্গে কিন্তু তুই বেশি পার্সোনাল ফোনে কথা বলেছিস, ওর সাথে কিন্তু আমাদের এত চ্যাট হয়নি, তুই যতটা মন খুলে ওর সাথে কথা বলতে পেরেছিস। আমি কিন্তু কোনোদিন বলিনি দেখো আমাকে ওটা ও বলছে, আমাকে সে বলছে, আমাকে ওই বলছে। তুই কিন্তু তোদের সঙ্গে একটা পার্সোনাল, তোর প্রতি ওর একটা সফটনেস ছিল, মানে তোকে যেভাবেই হোক ও একটা সাপোর্ট করতো, যে না তুই যে কোনো দিক থেকে অক্ষম, বা যে কোনো দিক থেকে তোর একটা ওয়াইটিটা দরকার, তুই কর।
তোর ডাক্তার দেখানোর দরকার আছে, তোর অর্থনৈতিক কন্ডিশন খারাপ, তোদের এটা প্রয়োজন আছে, ঠিক আছে তুই কর। আর ওরও একটু বড় চ্যানেলদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হলে ও ভালোবাসতো যে দেখো। তো যাই হোক, আমার ওইগুলো মেন কথা না। তাহলে আমি তোমাদের বলতে পারলাম যে সত্যিকারের অতীতকে ভুলে যেতে নেই না। আমি বললাম তাই, মৌমিতা বসাক একবার আমাকে নিয়ে জঘন্য ভিডিও করেছিল, সেই সময় আমি যাদের সার্কেলে ছিলাম তারা প্রতিবাদ করেনি, কিন্তু তুই করেছিলি, সঞ্জু করেছিল, সেই কারণে কিন্তু আমি ওদেরকে ছেড়ে তোদের হাত ধরেছিলাম। এবং আরও ওই জাঙ্গি করেছিল, হ্যাঁ সবাই করেছিল, তার কারণে কিন্তু আমি ওদেরকে ছেড়ে তোদের হাত ধরেছিলাম এবং বলেছিলাম যে আমি কোনো দিন তোদের হাত ছাড়বো না, আমি ছাড়তামও না, আমি ছাড়ছিলামও না। তোরা আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম শুরু করলি, আমার লিগাল নোটিশ আমাকে থামতে বলে তোরা পাবলিক করলি। আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে জঘন্য থেকে জঘন্য ভিডিওগুলো আমার সাথে হচ্ছিল সঞ্জুর, তোর ওখানে ঢোকার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ঢুকেছিস। তো যাই হোক, পুরোনো জিনিসকে ভুললে হবে না। আর আমার সঙ্গে সঞ্জুর পরিচয় হওয়ার অনেক আগে তোদের সাথে পরিচয় ছিল, তোর, সঞ্জুর, অন্দরমহলের, এদের পরিচয়, তোদের মধ্যে তিনজনের ভেতরে বন্ডিং আরও অনেক আগে। তাহলে তোকে প্রচুর সাপোর্ট করেছে, এই কথাটা বলিস না। সুপর্ণা সিনদের তোকে তো দু চোখে দেখতে পেত না, সেই সুপর্ণা সিনদের এগেনস্টে কন্টিনিউ লড়াই এই সঞ্জু করে গেছে, ভুলে গেছিস কীভাবে তোর এগেনস্টে। আর প্রত্যেকটা শিক্ষিত, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মানুষরা তোকে অপছন্দ করতো, প্রত্যেকটা। সেইখানটায় এই সঞ্জু কিন্তু তোর হয়ে বুক চিতিয়ে লড়াই করেছে। মৌমিতা বসাক যদি আমার সঙ্গে পাল্টি না খেত, তাহলে সুপর্ণা সিন্দে বল বা এই গ্রুপের যাদের সাথে আমার ভালোবাসার বন্ডিং ছিল, তাদের সাথে তো বন্ডিংটা কাটতো না, তাই না? তোর এগেনস্টেই কিন্তু আমি লড়াই করতাম। কিন্তু যখন মৌমিতা বসাক নোংরা ভিডিও করলো, সেই সময় কিন্তু সঞ্জু সাপোর্ট করলো, তুই করলি। আর তোদের এই গ্রুপটা কিছু লোক সেই সময় ভিডিও নামিয়েছিল, কিন্তু যাদের গ্রুপে আমি ছিলাম তারা সেটা নিয়ে কোনো প্রতিবাদ সেভাবে করেনি, একমাত্র করেছিল বনি। তো যাই হোক, এটুকু বললাম। এগুলো হয় কি, তোমাদের সাথে জাস্ট একটু গল্প করলাম, মানে বলতে বসলে পুরনো নতুন সবই উঠে চলে আসে। আমি দীপ্তির ভিডিওটা দেখছিলাম, তখন দেখতে গিয়ে পুরনো কথাগুলো মনে পড়ে গেল, একদম পুরনো এসব স্মৃতিগুলো চারণ হয়ে গেল। সেই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যারা পুরনো ভিউয়ার্স তারা জানবে, আর যারা নতুন দেখছো তারা হয়তো এতটা বুঝবে কিনা আমি জানি না, কিন্তু যারা পুরনো ভিউয়ার্স তারা প্রত্যেকটা দিনের কথা। আর আমি না স্মৃতিশক্তি এতটা আমার আমি ভুলি না, না আমার ব্রেন থেকে কোনো কথা মোছে না। এই একটা জিনিস কি, অক্ষরগুলোকে মনে রাখতে পারি না, পড়ার মানে ইংলিশ ওয়ার্ডগুলো, কিন্তু আমি দেখে দেখে কুতে কাতে বলতে পারবো, পড়তে পারবো, কিন্তু ওগুলোকে সাজিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, একটা ফোন ঢুকছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।